ক্ষমা করলাম আবারও। তুমি আমার অভিমানের যোগ্য নও। ভালোবেসেছিলাম তোমায়, তুমি আমার ঘৃণারও যোগ্য নও। যাও, প্রতিজ্ঞা করলাম এক ফোঁটা কাঁদব না। যতই অনুরোধ করো, আমি আর ফিরব না। আমি তো ভুলেই গেছি, তুমি কেনই বা ফিরবে। তোমার খেলনা ছিলাম, এখন ভেঙে গেছি, আজ হয়তো অন্য খেলায় মতবে। তবে মনে করিয়ে দেওয়া ভালো খেলনা নয়। রানী, আমি ভালোবাসার কালিতে লেখা প্রেম কাহিনী আমি। হ্যাঁ, আমি ভেঙেছিলাম পুরোপুরি। তবে এখন একটা একটা টুকরো জমাবো। তুমিও এবার দেখে নাও কি দারুণ হ্যাপি এন্ডিং বানাবো। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিচ্ছিল নীলিমা। হাতের কাজল নিয়ে আয়নার দিকে তাকিয়ে অভিষেকের কথাগুলো বলল নীলিমা। অনির তখন সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। তোয়ালে পাশে রেখে বিস্মরণীয় দৃষ্টিতে তাকিয়ে আছে অনির। এত অভিমান কেন? পাশে রাখা নিউজ পেপারের হাতে নিয়ে বলল, দেখো, মানুষ কতটা জানোয়ার হলে এসব করতে পারে। ঘরে বউ বাচ্চা রেখে পরকীয়া করে বেড়াচ্ছে। আবার বউ প্রতিবাদ করাতে তার সামনে বাচ্চাটাকে মেরে ফেলেছে। কেন জানো? কথাগুলো শুনে নীলিমার পাশ থেকে উঠে যায় অনির। বেড সাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট উঠিয়ে একটা সিগারেট মুখে পুরে অনির জিজ্ঞাসা করল, কেন? তখন ধাপ করে জ্বলে উঠল লাইটার। সিগারেটের প্রথম টান দিয়ে একরাশ ধোঁয়া ছড়িয়ে দিল সে। কারণ বউ বলেছিল তার সংসারের মায়া নেই, মাত্র ছেলের জন্য সংসারে পড়ে আছে। তাই স্বামী সন্তানকে তার সামনে মেরে ফেলল। মেয়েটাকে বেঁধে ভাবা যায় এসব, ভাবা যায়, কারণ প্রণীয় বিষে সব সম্ভব। প্রণয়ের বিষ প্রণয়ের বিষ গোখর বিষের থেকে জ্বালাময়ী। এই বিষ তোমাকে না দিবে বাঁচতে, না দিবে মরতে। ভালো বললে তো এখন বলো, আমরা বিয়ে কবে করছি? খুব দ্রুত টলটলে পায়ে হাঁটছিল তন্দ্রা। বাড়ি থেকে আর অনেকটা দূরে সে চলে এসেছে। পেছনে রয়ে গেল তার শৈশব, কৈশোর, সদ্য পা দেওয়ার যৌবনের স্মৃতি। সে কোথায় যাবে? স্বামীর সংসার ফিরলে অসম্মান, বাবার ঘরের অতিথি মাত্র। আমি তাকে বারবার প্রশ্ন করছে ব্যর্থ জীবনে তাপসার থেকে মৃত্যুকে বরণ করে শ্রেয় না। বৃষ্টি থেকে বাঁচতে সে পাশের একটা প্রাইভেট হাসপাতালে আশ্রয় নিল। ওয়েটিং রুমে তখন অনেকে। ক্লান্ত শরীরে মাথা নিচু করছিল তন্দ্রা। পাশে বসে থাকা এক ভদ্র মহিলার কোলে থাকা বছর খানেকের বাচ্চা তার দিকে হাত বাড়িয়ে টানছে। মুখ দিয়ে শব্দ করছে, বাবা, বাবা, বাবা। তন্দ্রা চোখ মেলে তাকায়। হঠাৎ মনে হয় তাকে অনিরের কাছে ফিরতেই হবে, তার সন্তানের জন্য। কিন্তু সেই দৃশ্য ভেসে উঠলে মানব স্পষ্টে বিষিয়ে দেয় তন্দ্রার মন। কি করবে সে? তার কি করার আছে? যখন শ্বশুরবাড়ির দিকে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল, তখন সবাই বলল, একা তো রাখা যাবে না, বিয়ে দিতেই হবে। পরের জন যে ভালো হবে তার কি গ্যারান্টি? কি তার শক্তি হয়ে কেউ নেই? বিয়ের পর বন্ধ হয়েছে লেখাপড়া, না আছে কোনো চাকরি বা সামান্য টাকা পয়সা। সে কোথায় যাবে? নিজে ভেতরে থাকা ছোট্ট হৃৎস্পন্দে জন্য তাকে বাঁচতেই হবে। দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো তন্দ্রা। ফিরে আসে স্বামীর ঘরে। বাড়ি ফিরে এসে দেখে অনির বসে আছে ঘরে। তাকে কিছু না বলেই ওয়াশরুমে চলে যায় তন্দ্রা। ফিরে আসতেই দেখে অনির দুটো বার্গার নিয়ে বসে আছে। পাশে থাকা ব্যাগের লোগো দেখে বলে দিচ্ছে আজ অনির বেশ খরচ করেছে। সেদিকে ভ্রুক্ষেত্রে পুরোহীন তন্দ্রা। রাতের খাবার বসাতে যাচ্ছিল, তখন অনির তার হাত ধরে বলল, রাতে খাবার বানাতে হবে না, আমি নিয়ে এসেছি, এটা তোমার জন্য, এসো বসো। তন্দ্রা হাত ছাড়িয়ে নিয়ে বলল, তার ক্ষুধা নেই। তবে অনির নাছোড়বান্দা। একটু মুখে দিতেই বমির কথা বলে বাইরে এসে ফেলে দিল। আজ থেকে সে শুধু বেঁচে থাকার জন্য বাঁচবে। অনিরের থেকে, এই সংসারের থেকে, নিজের থেকে গুটিয়ে নেবে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। তন্দ্রার পেট কিছুটা ফুলেছে। সময় পেলেই সে নিজের পেটে হাত রেখে বসে থাকে। একদিন বিকেলে ভাবসা গরমে ঘুমিয়েছিল তন্দ্রা। অনির বাড়ি নেই। আফসানা কেমন করে যেন পা পিছলে পড়ে যাচ্ছিল। মেয়ের এমন অবস্থা দেখে
অশ্রুবাদ্য গালি দিচ্ছে তন্দ্রার শাশুড়ি। দোষ তন্দ্রার, সে কেন ঠিক মতো পরিষ্কার করেনি। ক্লান্ত তন্দ্রা অস্ত্র পায়ে এগিয়ে গেল পরিষ্কার করতে। সে রাতেই তার শাশুড়ি বলল, ঘরে কোথাও বিড়াল পটি করেছে, গন্ধে থাকা যাচ্ছে না। তন্দ্রা যেন দ্রুত পরিষ্কার করে দেয়। খাটের নিচে বিড়াল ছানাটি পটি করেছে, না সরিয়ে পরিষ্কার সম্ভব নয়। তবে যখন নিরুপায় হয়ে খাটের পাশে ধাক্কা দিচ্ছিল, কিছুক্ষণ পর পেটে চিনচিনিয়ে ব্যথা শুরু হচ্ছিল। পরিষ্কার করে যখন ঘরে ফিরে এলো, তখন সে খেয়াল করলো তার দুপা বেয়ে গড়িয়ে পড়ছে এক সূক্ষ্ম রক্তের স্রোত। তন্দ্রা হঠাৎ মনে হলো, বাচ্চাটা টিকবে তো।